নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই মনে নানান প্রশ্ন আছে। আমি সকালে যে ভিডিওটা ছেড়েছি তাতে কমেন্টে অনেকে লিখেছেন যে এতে আওয়ামী লীগের কি লাভ হলো। আওয়ামী লীগের তো কোনো লাভ হলো না। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আওয়ামী লীগের লাভ কি হবে? দেখুন, ভারত যা করে না, অনেক ইকুয়েশন মেনে করে। অনেক ইকুয়েশন থাকে তার পেছনে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক ইকুয়েশন থাকে। তো এই যে আমাদের জয়শঙ্কর যে গেছিলেন না যেই সময়তে আপনাদের বাংলাদেশে, সেই সময় জয়শঙ্কর কিন্তু কতগুলো প্রস্তাব রেখেছিলেন। তার আগে লন্ডনে গিয়ে আমাদের এজেন্সির লোকজন তারেকের সঙ্গে বসে এই প্রস্তাবের মানে ভূমিকাটা করে আসেন। যেখানে তারেক রহমান বলেছিলেন, মনে হয় যে আমার একার সিদ্ধান্ত, দেশে ফেরার ব্যাপারটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেখানে ভারতের একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছিল কিছু শর্তের বেসিসে, যার ভূমিকাটা রচনা হয়েছিল লন্ডনে বসে। এবার জয়শঙ্কর গিয়ে যখন ক্লোজ ডোর মিটিং যখন হলো, সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিলেন। সেখানে ভারত যেটা বলেছে যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু জানবেন চাবিকাঠি কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আপনি যদি আপনার শর্ত থেকে সরে আসেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যদি আপনি ঘোষণা না দেন, আর যদি আপনার এই সমস্ত যে সমস্ত আপনার দেশে ইউনুস করে বেরিয়েছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা, তারপরেতে এই যে আইসিটিতে তার দণ্ডাদেশ, তারপর এত ভুয়ো মামলা, এত আপনার সমস্ত লোকজনকে, নিরাপরাধ লোকজনকে, সে সাংবাদিক থেকে লেখক শিল্পী সমস্ত, আমি গত এতে বলেছি, আওয়ামী লীগ কর্মী, সমর্থক, নেতা, তাদেরকে সমস্ত ফলস মামলা দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, জামিন টামিন নয়, প্রত্যাহার করতে হবে। এখন চাবিকাঠিটা কি? চাবিকাঠি বলতে বাংলাদেশের জল থেকে বিদ্যুৎ, খাবার দাবার সব ভারতবর্ষের হাতে, সব ভারতবর্ষের হাতে। এই যে আমেরিকা যে চেয়েছিল জামাতকে বসাতে, ভারত লাস্টে খেলে দিল, জামাতকে সরিয়ে বিএনপিকে বসিয়ে দিল। এমনিই তো বদনাম আছে ভারতের, যে ভারত আপনাদের ইন্টারনাল পলিটিক্সে মাথা গলায়। তা বদনাম যখন আছে তখন একবার প্রকাশ্যেই করা হোক। আমি তো বলেছিলাম, বদনাম যখন করছে তখন প্রকাশ্যেই করা হোক। তা প্রকাশ্যে যখন করা হলো, সেই সময়তে এখন যেটা ভারতবর্ষের চাবিকাঠি যেটা হাতে আছে, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারিতে আপনাদের গঙ্গা জলবন্টন চুক্তি আছে, সেটা কিন্তু এখন পিছিয়ে যাবে। মানে এখনই ফেব্রুয়ারিতে হবে না, ওটা ওই আমেরিকার এফটি এর মতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো পেছাতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন। মানে সেই পরিবেশ তৈরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মামলা টামলা সমস্ত প্রত্যাহার করে এই সমস্ত নিরাপরাধ লোকেদের যতক্ষণ না পর্যন্ত মুক্তি দিচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত মানে এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই তারেক রহমান রাজি হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হবে না। আর আমেরিকা এমনি চটে আছে, কারণ আমেরিকা চেয়েছিল জামাতকে বসাতে, সেটা হয়নি। তাহলে আমেরিকা কি করবে? এই ভোট ঠিকঠাক হয়নি, এইরকম একটা ধুয়ো তুলে একটা স্যাংশন বসালেও বসাতে পারে। যদি এখানে স্যাংশন বসিয়ে দেয়, তাহলে পরে কি হবে?
আপনারা কোথাও থেকে মাল আনতে পারবেন না। কিন্তু আমেরিকার স্যাংশনকে ভারত ভয় পায় না। সেটা আপনারা দেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন, ভারত ভয় পায় না। এই ইরান থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন, ভারত ভয় পায় না। ভারত তার নিজের স্বার্থে চলে। এখন যদি স্যাংশন লাগিয়ে দেয়, ধরে নিন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কিন্তু ওই স্যাংশনকে না মেনে ভারতবর্ষ চাল, ডাল, তেল, নুন যা সরবরাহ করা হচ্ছিল সেই সরবরাহ অব্যাহত রাখবে। আর যদি মানে আপনাদের তারেক রহমান যদি এপাশ ওপাশ করেন, তাহলে পরে ওই বিদ্যুৎ থেকে, জল থেকে, খাবার থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবার জাহাজে করে তো আর বিদ্যুৎ আনতে পারবেন না, আর টাকা না থাকলে পরে আর এই সমস্ত ট্রান্সশিপমেন্ট যে সমস্ত বন্ধ হয়ে রয়েছে না, সেগুলোও খোলা হবে না। তুলো সাপ্লাই বন্ধ, খাবার দাবার বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ, দেশ চালাবেন কি করে? চালান। হাতে তো অর্থ নেই। অর্থ ভারত দেবে বলেছে। যদি কথা হয় তাহলে $2-4 বিলিয়ন কি $10 বিলিয়ন অর্থ ভারত দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এবার নির্বাচন হোক, সেখানে যে জিতে আসবে, সেটা আওয়ামী লীগ জিতে আসুক, সেটা বিএনপি জিতে আসুক, যেটা ইনক্লুসিভ নির্বাচনে যে জিতে আসবে তার সঙ্গে ভারত কাজ করবে। আগেই বলে দিয়েছে, এখনো বলে দিচ্ছে যে এই নির্বাচনে কোনো মান্যতা কোনো দেশ দেবে না, ভারতবর্ষ দেবেই না, আগে থেকেই বলে দিয়েছে দেবে না। এখন এই গেল সাম্প্রতিক অবস্থা। এবার দর্শক, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো বিদেশি লোক, আমি তো প্রশ্নের উত্তর তো আমি খুঁজে পাচ্ছি না। আমায় যদি আপনারা একটুখানি এই সমস্যা থেকে একটু মুক্তি দান করতে পারেন, তাহলে আপনারা ভেবেচিন্তে দেখবেন, গালাগালির বদলে, যদিও গালাগালির মাত্রাটা কমেছে কিন্তু তাও আছে হতাশ যারা জামাত এবং বটবাহিনী, তারা আমায় গালাগাল করে যাচ্ছেন, গালাগাল করে যান। আমি জানি যতক্ষণ আপনারা আমার পাশে আছেন ততক্ষণ কোনো গালাগালি আমার গায়ে লাগবে না। কারণ আমি ওখানে গিয়ে কোনোদিন বাস করতে যাব না, কোনোদিন এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, আমার গিয়ে যায় আসে না। প্রশ্ন যেগুলো হলো, বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12,77,11,993 জন। কত? 12,77,11,993 জন। এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421 জনের। হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট হয়েছে। আর না এর পক্ষে ভোট হয়েছে 53,16,768। তাহলে এই দুটোকে আপনি যোগ করেন, তাহলে দেখা যাবে যে 1.5 লক্ষ ভোট আপনার মোটামুটি হ্যাঁ না এর হয়েছে। তাহলে 12 কোটির মধ্যে 12,77,00,000, মানে ধরুন আপনি 12.5 কোটি লোক, কম করে ধরলাম, 12.5 কোটির মধ্যে যেই 1.5 কোটি লোক আপনার ভোটে অংশ নেয়, এই আপনার গণভোটে, সে ভোটের মান্যতা তাহলে কি থাকবে? ওই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কালকে থেকে আমি বলছি না, ও হ্যাঁ না ভোট নিয়ে কোনো কথা বলবে না। কারণ হ্যাঁ না ভোটে এই যে এত শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকারি আমলা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কাজে লাগিয়ে যে এত গণপ্রচার হলো, তার কিন্তু কোনো লাভ হলো না। এবার আপনারা হিসেবটা আমায় বুঝিয়ে দেবেন যে 12.5 কোটি ভোটারের মধ্যে এই 1.5 কোটি ভোটার যদি হ্যাঁ না হয় ভোট দেয়, তাহলে পরে ভোটের রেজাল্ট কি করে হয়? এই হয়। আচ্ছা, 1.5 কোটি যদি ভোটার আপনার যদি ভোট দেয়, তাহলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী,
সেটা 59.44% গিয়ে দাঁড়ায় কি করে? 59.44%, অথচ ভোটার কত? ভোটার হচ্ছে 12,77,00,000। বাকি তো বাদ দিন, হাজার বাদ দিন, 12,77,00,000 ভোটার। তার মধ্যে ভোট দিয়েছেন 1.5 কোটি। হ্যানায় যারা দিয়েছে তারাই ভোট দিয়েছেন। তাহলে সেই 1.5 কোটি লোক যদি 12 কোটির মধ্যে হিসেব আপনি করেন, তাহলে 59% ভোট কি করে পড়লো? ইউনূসের অঙ্ক, সুদের অঙ্ক ইউনূস বোঝেন, কিন্তু ভোটের অঙ্ক ইউনূস বোঝেন না। ফলে ইউনূস তার একটা নিজের হিসেব অনুযায়ী কালকে 4টে, 4:30 ভোট শেষ হয়েছে, আজকে ভোরবেলাতে তিনি একটা হিসেব কষে একখানা তথ্য পেশ করেছেন। এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট প্রচুর লোক ঢাকায় নেমেছিলেন, প্রচুর লোক, সব নাকি ঢাকাবাসী, কিছু বাইরে থেকে এসেছিলেন। ঢাকায় মোট ভোটারের এই শতাংশ কত? 24%। 24% যদি ঢাকার ভোটার হয়, ভোট পড়ে, তাহলে শেখ হাসিনার পক্ষে কজন আছেন আর শেখ হাসিনার বিপক্ষে কতজন আছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 76% মানুষ শেখ হাসিনার পক্ষে ছিলেন। কিছু লোককে বাইরে থেকে আনা হয়েছিল, ভুল বুঝিয়ে টাকা খরচা করে তাদেরকে পথে নামানো হয়েছিল, যারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা আমায় দেবেন যে 24% ভোটার যদি হয়, তাহলে পরে এত লোক ঢাকায় সেদিনকে এলো কি করে 5 তারিখে? তো যাই হোক, এখন 6 জন সচিব নাকি অলরেডি দেশ ছেড়েছেন অথবা ছাড়বো করছেন। 6 জন সচিব। আজকে কতগুলো লাল পাসপোর্ট জমা পড়ছে সে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি। লাল পাসপোর্ট জমা পড়ছে, এবং কতজন পড়ছে সেটা আমি এখনো জানতে পারিনি। আমি রাতের দিকে আপনাদের ভিডিও করে জানাবো। আর একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হচ্ছে কূটনীতি এমন একটা ব্যাপার না, এই কূটনীতি বুঝতে গেলে আচ্ছা লোককে ঘোল খেতে হবে। আমরা এতদিন কাজ করছি, আমরাও বুঝতে পারি না। আমরা মুদ্রার একটা পিঠ দেখি, তার পেছন দিকে কি আছে সেটা কিন্তু 1 টাকা আছে, 1 টাকা দেখে নিলাম, পেছন দিকে কি ছাপ আছে কজন দেখেন? দেখি না আমরা। কূটনীতিতে সামনে যেটা দেখানো হয় না, সেটাই আপনি আমি দেখি। ওটা দেখানো হয়, কিন্তু পেছনে চলে অনেক খেলা। এই খেলার কিছুটা অংশ আমি আপনাদেরকে বললাম। এই খেলা সম্পূর্ণ হোক, আপনাদের সমস্ত কোশ্চেন যা আছে যে এতে আওয়ামী লীগের কি হলো, সেটা কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনারা ধরতে পারলেন ব্যাপারটা, আমি কি বলতে চাইছি। এবং প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা পারেন আমায় কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট প্রত্যেকটা পড়ে আমি উত্তর দেবো। অন্তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।